আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি বদরুজ্জামান। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আয়ের স্টাডি কর্নারে। আমরা কিছুদিন যাবৎ আন্তর্জাতিক আইন নিয়ে ধারাবাহিক আলোচনা করে যাচ্ছি। আর তারই প্রেক্ষিতে আজকে আমরা আলোচনা করব রিফিউজি ল নিয়ে। রিফিউজি শব্দটা আমাদের কাছে খুবই পরিচিত, বিশেষ করে বাংলাদেশে যারা আছি। রোহিঙ্গা শরণার্থীদের কথাটা আমাদের সবসময় মাথায় রাখতে হয়। এ বাদেও রোহিঙ্গা শরণার্থী বাদেও পৃথিবীব্যাপী রিফিউজির সংখ্যাও অনেক বেশি। তো আজকে আমরা জানবো এই রিফিউজি সম্পর্কিত যে বিভিন্ন রুলস এবং রেগুলেশনগুলো আছে, ট্রিটি, প্রোটোকল, এ জাতীয় যে আইনগত কাঠামোগুলো আছে, যারা শরণার্থী নিয়ে কাজ করে বা শরণার্থীর রাইটস প্রোটেকশনের ক্ষেত্রে কিছু অব্লিগেশন তৈরি করছে, সেই অব্লিগেশন সম্পর্কে জানবো আজকে। তো বন্ধুরা, আপনারা এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে অবশ্যই ক্লিক করবেন, যাতে পরবর্তীতে ভিডিওগুলো খুব সহজে আপনারা পেতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, আজকে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আজকে আমাদের আলোচনার বিষয় রিফিউজি ল। রিফিউজি ল পড়ার ক্ষেত্রে প্রথমে আমি আপনাদের স্মরণ করিয়ে দিব অ্যাজ এ সাবজেক্ট অফ ইন্টারন্যাশনাল ল, অর্থাৎ আন্তর্জাতিক আইন মূলত কাদের নিয়ে কাজ করে। সেখানে আমরা প্রথমে দেখছিলাম স্টেট এবং নন স্টেট অ্যাক্টরস, এবং নন স্টেট অ্যাক্টরসের ভিতরে মাল্টি ন্যাশনাল কর্পোরেশন থেকে শুরু করে ইন্ডিভিজুয়াল পর্যন্ত আছে। কিন্তু এই যে রিফিউজি ল, এই আইনগুলো কিন্তু কোনো রাষ্ট্রকেন্দ্রিক না। যদিও আমরা দেখি রাষ্ট্র অ্যাজ এ পার্টি মূলত এই জিনিসটাকে হ্যান্ডেল করে থাকে, অর্থাৎ রিফিউজি ক্রাইসিস বা রিফিউজিকে সেন্ড ব্যাক করা বা রিফিউজি রিপ্যাট্রিয়েশনের বিষয়গুলো, এগুলো স্টেটের মাধ্যমে করা হয়ে থাকে। তবুও এই যে রুলস এবং রেগুলেশনগুলো রিফিউজি লয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে, সেগুলো কিন্তু মূলত ইন্ডিভিজুয়ালের রাইটসের প্রোটেকশন, অর্থাৎ হিউম্যান রাইটসের কথা বলে যে অন্য যে ফান্ডামেন্টাল রাইটসগুলো আছে তার প্রোটেকশনের জন্যই কিন্তু হিউম্যান রাইটস রিফিউজি ল সেগুলো তৈরি করা হয়েছে। তো প্রথম লাইনে এখানে বলা হচ্ছে দ্য সোল অফ ইন্টারন্যাশনাল ল হচ্ছে ইন্ডিভিজুয়াল, অর্থাৎ আমরা স্টেটকে কিন্তু কাউন্ট করে, কিন্তু আমরা যদি দেখি আরও একটু ডিপলি, তখন দেখব যে এই স্টেট কিন্তু কিছু ইন্ডিভিজুয়ালের একটা টানজিবল ফর্ম। অর্থাৎ স্টেট কিন্তু প্রথম দিক থেকে একটা ইলিউসিভ কনসেপ্ট। আমরা কিন্তু স্টেট জিনিসটাকে আর কোনো আকারগতভাবে দেখতে পাই না, বাট স্টেট যারা পরিচালনা করে তাদের মাধ্যমে কিন্তু একটা স্টেটের কার্যাবলী এক্সপ্যান্ড করে বা কার্যাবলীর মধ্যে বিভিন্ন ধরনের ভ্যারাইটি লক্ষ্য করা যায়। তো সেই দিক থেকে বিবেচনা করলে আমরা ইন্ডিভিজুয়ালকেই কিন্তু মূলত সোল অ্যাক্টর হিসেবে দেখতে পাই। অর্থাৎ স্টেটকেও কিন্তু একজন মানুষ রিপ্রেজেন্ট করে বা অনেকগুলো মানুষ রিপ্রেজেন্ট করতে পারে। তো সেই দিক থেকে বলতে গেলে ইন্ডিভিজুয়াল হচ্ছে আন্তর্জাতিক আইনের একটা সোল আর সাবজেক্ট। এবং ইন্ডিভিজুয়াল আছে, তাদের যে রাইটস এবং অর্থাৎ ফান্ডামেন্টাল যে রাইটসগুলো আছে অথবা আদার বেসিক বা অ্যাডিশনাল যে রাইটসগুলো আছে, এই রাইটসগুলো প্রোটেকশনের ব্যাপারে কিন্তু আন্তর্জাতিক আইন বিভিন্ন ধরনের ইন্ডিভিজুয়াল সেন্ট্রিক যে রুলস এবং রেগুলেশনগুলো আছে সেগুলো তৈরি করছে। অর্থাৎ আমরা যদি এখানে উদাহরণ দিই হিউম্যান রাইটসের কথা, বা আমরা যদি এখানে উদাহরণ দিই হিউম্যানিটেরিয়ান যে ল আছে, বা আমরা অন্য যে কোনো হাইজ্যাকিংয়ের কথা বলতে পারি বা টেরোরিজমের কথা বলতে পারি, এই ধরনের লগুলো, অর্থাৎ এই ধরনের আইনগুলো যেগুলো আন্তর্জাতিক আইনের এক খুবই গুরুত্বপূর্ণ অংশ, সেই আইনগুলো কিন্তু মূলত ব্যক্তিকে নির্দেশ করে তৈরি করা হয়েছে। অর্থাৎ ইন্ডিভিজুয়ালকে মানে প্ল্যাটফর্মে রেখে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল সেন্ট্রিক লস সেগুলা। তো সে কথাই বলা হলো যে এই ধরনের যে ইন্ডিভিজুয়াল সেন্ট্রিক ল, এর যে মূল অবজেক্টিভ সেটা হচ্ছে প্রোটেকশন। কিসের প্রোটেকশন? রাইটস। যে ইন্ডিভিজুয়ালের যে রাইটসগুলো আছে সেগুলোর প্রোটেকশন, অথবা যারা এই রাইটসের অ্যাভলিউশন করে বা এই রাইটসের
ভায়োলেশন করে তাদেরকে কোনো শাস্তির আন্ডারে বা কোনো ট্রায়ালের আন্ডারে নিয়ে আসা হচ্ছে ইন্টারন্যাশনাল লয়ের মূল অবজেক্টিভসের কথা বলি আমরা। এবারেও কী করে যে অ্যাজ এ সোল অ্যাক্টর স্টেট যেহেতু লিগ্যাল পারসন ইন্টারন্যাশনাল ল স্টেটের উপর একটা অব্লিগেশন তৈরি করে, যেটা আমরা যখন ডোমেস্টিক ল এবং ইন্টারন্যাশনাল লয়ের কম্প্যারিজন পড়েছিলাম তো সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আন্তর্জাতিক আইনের একটা কাজ হচ্ছে যারা মূলত আইন তৈরি করে বা যারা আইনের ইমপ্লিমেন্টেশন করে অর্থাৎ যারা ইনফোর্সমেন্ট বডিজ তাদের পরে কিন্তু তাদের মাধ্যমে কিন্তু যারা পার্টি আছে অর্থাৎ যদি ডোমেস্টিক লয়ের ক্ষেত্রে কথা বলি সেক্ষেত্রে যেহেতু সাধারণ নাগরিক হচ্ছে পার্টিস বা ইন্টারন্যাশনাল লয়ের ক্ষেত্রে স্টেটগুলো হচ্ছে পার্টিস। তো প্রত্যেক ক্ষেত্রে এই আইনগুলো কিন্তু যে পার্টিসগুলো আছে এনফোর্সমেন্ট বডির মাধ্যমে সেই পার্টিসগুলোর ভিতরে একটা টেনশন তৈরি করে। টেনশন মানে একটা যে আইনটা মানতেই হবে, যে এই একটা বাধ্যবাধকতা, এই টেনশনটা তৈরি করে, অথবা আইনটা না মানলে যে পরে এর কনসিকুয়েন্স কী হতে পারে এই চিন্তাটা, এই চিন্তাটাও কিন্তু তৈরি করে দেওয়া আইনের একটা বড় কাজ। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে এখানে রাষ্ট্রগুলোকে এটা বুঝতে বাধ্য করা যে তাদের আন্ডারে যে সাবজেক্টগুলো আছে অর্থাৎ তাদের যে প্রজা অর্থাৎ নাগরিক বা পার্সনস, নাগরিকের বাইরেও যে মানুষগুলো আছে তাদের যে রাইটসগুলো আছে, ফান্ডামেন্টাল রাইটসগুলো বলি বা অন্যান্য অ্যাডিশনাল যে রাইটসগুলো আছে সেগুলোর প্রোটেকশন ব্যাপারে কিন্তু রাষ্ট্রকে বাধ্য করা বা রাষ্ট্রকে ওই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই লগুলো কাজ করে। এবং রাষ্ট্রকে এইটা স্মরণ করে দেওয়া যে হ্যাঁ তুমি যে সকল লিগ্যাল ডকুমেন্টসগুলো অর্থাৎ আমরা জানি ইন্টারন্যাশনাল ল যে মূল সোর্স সেটা হচ্ছে ট্রিটিস বা রেজুলেশনস বা সাম সর্ট অফ দিস। তো এই ধরনের যে রুলস এবং রেগুলেশনগুলো আছে এগুলো যেন মেনে নেয়, এগুলো অবশ্যই মানতে হবে কারণ এগুলো রেটিফিকেশন যেহেতু স্টেট করছে তো এই কথাগুলোকে মনে করিয়ে দেওয়া। তারপর বলছে এই যে প্রোটেকশন স্টেট করবে এটা বিভিন্ন নেচারে হইতে পারে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল যে প্রোটেকশন, এখানে ইন্ডিভিজুয়ালকে আবার কতগুলো সাব ক্যাটাগরিতে ভাগ করা যায়, যে এখানে যারা বাচ্চা অর্থাৎ চিলড্রেন তাদের কিছু রাইটস আছে, ওমেন তাদের রাইটস আছে বা অথবা আরও ক্যাটাগরিজ করা যায় যেমন মাইগ্রেন্ট ওয়ার্কার আছে বা বিভিন্নভাবে রেসিয়ালি সেগ্রিগেট করা হয় একটা নির্দিষ্ট জনসংখ্যার জনগোষ্ঠীর ভিতরে এদের ক্ষেত্রেও রাইট আছে। তো এই যে মূল কথা হচ্ছে প্রোটেকশন, কিসের প্রোটেকশন? রাইটসের প্রোটেকশন। তো সেই রাইটসের প্রোটেকশনের উপর বেস করে রাইটসের প্রোটেকশনটা অনেক ভ্যারি হইতে পারে। তো মূল কথা হচ্ছে প্রোটেকশনটা কে করবে? স্টেট করবে, কারণ স্টেট বিভিন্ন ধরনের লিগ্যাল ডকুমেন্টসের সাথে জড়িত, যে ডকুমেন্টগুলোর মূল উদ্দেশ্যই ছিল হচ্ছে প্রোটেকশন অফ দ্য ইন্ডিভিজুয়ালস অর্থাৎ প্রোটেকশন দ্য রাইটস অফ ইন্ডিভিজুয়াল, এইটা ছিল মূল উদ্দেশ্য। Also, one area where both sides and individual find themselves close to each other, it's a law of refugees. অর্থাৎ যে ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয় কি যে হিউম্যান রাইটসের কথা বলি বা হিউম্যানিটেরিয়ান যে ভায়োলেশন হয়, আমরা মূলত হিউম্যান রাইটসের কথাই বলি। তো এই ক্ষেত্রে কিন্তু ইন্ডিভিজুয়াল রাইটসের কথা বলা হয় যে ইন্ডিভিজুয়ালের রাইটসটা প্রোটেক্ট করতে হবে। সো এইখানে কিন্তু মূলত দায়িত্বটা থাকে রাষ্ট্রের, অর্থাৎ রাষ্ট্রই কিন্তু ডিফাইন করে কোনটা রাইটস অর্থাৎ কোনটা রাইটস হবে আর প্রোটেকশনের নেচারটা কেমন হবে। বাট সেই ক্ষেত্রে কিন্তু যারা সাবজেক্ট অর্থাৎ যাদের রাইটসটা স্টেট ক্যারি করবে বা স্টেট মেনটেন করবে বা প্রোটেকশনের আন্ডারে নিয়ে আসবে, তাদের কথা বলার বা তাদের লাউড আউট করার মানে স্কোপটা খুব কম থাকে বা অনেক ক্ষেত্রে খুব কমই থাকে। তো বলা হয়েছে যে রিফিউজি লয়ের ক্ষেত্রে যেহেতু রিফিউজি ল সেক্ষেত্রেও এটাও ইন্ডিভিজুয়ালের রাইটসের সাথে জড়িত এবং রিফিউজির ক্ষেত্রে একটা জিনিস যেটা ইম্পর্টেন্স সেটা হচ্ছে এখানে দুইও মানে যারা অ্যাক্টর দুইটাই তো এখানে ইন্ডিভিজুয়াল এবং স্টেট তারা ক্লোজলি
তাদের নিজস্ব রাইটসের নিয়ে কথা বলবো, অর্থাৎ ইন্ডিভিজুয়ালও রাষ্ট্রের কাছে যাবে তার রাইটস প্রোটেকশনের ব্যাপারে, এবং রাষ্ট্র ইন্ডিভিজুয়ালকে হাইলাইট করবে বা ইন্ডিভিজুয়ালকে এমফাসাইজ করবে তার যে রাইটসগুলো আছে সেগুলো প্রোটেক্ট করার জন্য। অর্থাৎ দুইজনকেই এই ক্ষেত্রে দুইজনই সমানভাবে এগিয়ে যাবে এবং দুইজন কিন্তু সমানভাবে কাজটা করতে থাকবে। তো এটা এই জিনিসের ফলে কি হলো, এই জিনিসটার ফলে ইন্টারন্যাশনাল ল অফ রেফিউজি তৈরি হলো। অর্থাৎ ইন্টারন্যাশনাল ল অফ রেফিউজির ক্ষেত্রে দুইটা অ্যাক্টরই তারা কোনো একটা পয়েন্টে আসবে, অর্থাৎ দুইটা অ্যাক্টরই রাইটসের যে প্রোটেকশন সেই ক্ষেত্রে সমানভাবে কাজ করবে। তো ডেফিনিশন অর্থাৎ এই যে আমরা বলতেছি শরণার্থী বা রিফিউজি, তো একজন মানুষ রিফিউজি বলতে আমরা সাধারণত বলে থাকি যে যারা অন্য রাষ্ট্র থেকে আমাদের রাষ্ট্রে এসেছে বা একটা রাষ্ট্র থেকে ক্রস বর্ডারে করার মাধ্যমে অন্য একটা রাষ্ট্রে গিয়েছে। তো শুধুমাত্র কি এই একটা ফিচারের মাধ্যমে আমরা বলতে পারি যে অমুক রিফিউজি বা অমুকই হতে পারে যে সে কোন তার স্টেট অফ অরিজিন থেকে কোনো ধরনের ক্রাইম করে আসতে পারে বা কোনো সে স্টেট অফ হোস্টে সে কোনো ধরনের স্পাইং করার ক্ষেত্রেও আসতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে সেই মানুষটাকে ডিফাইন করবো সে রিফিউজি কি রিফিউজি না। তো সেক্ষেত্রে একটা ডেফিনেশন প্রদান করেছে যে একটা কনভেনশন আছে হুইচ ইজ রিলেটিং টু দ্য রিফিউজি স্ট্যাটাস, অর্থাৎ 1951 সালে একটা কনভেনশন তৈরি করা হয় এবং সেই কনভেনশনটাই মূলত কারা রেফিউজি হবে তাদের কিছু বৈশিষ্ট্য দিয়ে দেওয়া হয়, কয়েকটা ধাপ দেওয়া হয় যে এই সকল জিনিসগুলো যদি কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর ভিতরে থাকে পাওয়া যায় তাকে আমরা মূলত রেফিউজি হিসেবে কাউন্ট করতে পারি, আদারওয়াইজ পারি না। তো এখানে আর্টিকেল A1 A2 অংশে দেওয়া আছে যে একজন মানুষকে বা এক কতিপয় মানুষকে বা এক যেহেতু আমরা রেফিউজির ক্ষেত্রে অনেক অনেক মানুষকে দেখতে পাই, তো সেই ক্ষেত্রে অনেকগুলো মানুষ রেফিউজি হিসেবে কাউন্ট হবে যখন তাদের ভিতরে ওয়েল ফাউন্ডেড ফিয়ার থাকবে, অর্থাৎ ভয়টা এমন হবে যে খুবই গাঢ়ভাবে থাকবে বা গেঁথে থাকবে, যে তাদের ভয়টা তাদের ফেস দেখেই বোঝা যাবে যে বা তাদের এক্সপ্রেশন দেখে কিন্তু আমরা বুঝতে পারবো যে তারা অনেকটা ভয় বা ভীত অবস্থায় আছে, ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে। এবং তারা কেন ভয়ে থাকবে, তারা পারসিকিউটেড অর্থাৎ তাদের জানমালের ক্ষয়ের এই একটা ভয়ে থাকবে। এবং সেটা কেন হবে সেটা সে বলছে রিজনস ফর রেস, অর্থাৎ জাতিগতভাবে তাদের যদি জানমালের যে ক্ষয় হয়, যেটা আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির যে জাতীয় নিজগতভাবে নিধন বা বর্তমান সময় আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই যে জাতিগতভাবে অনেক নিধনের এক্সাম্পল পাবো, বা রিলিজিয়ন বা ধর্মীয় ক্ষেত্রে ধর্মকে কেন্দ্র করে যদি এ ধরনের পারসিকিউশন করা হয় বা জাতীয়তা ন্যাশনালিটি বা মেম্বারশিপ বা কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর সাথে জড়িত যে গোষ্ঠীটাকে এক্সিস্টিং যে গভর্নমেন্ট বা এক্সিস্টিং যে পার্টি আছে তারা মেনে নিতে পারতেছে না, সেখানে তারা তাদের জানমালের হুমকি থ্রেট প্রদান করার মাধ্যমে ওই 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 সকল লোককে তার ক্রস বর্ডারিং করার জন্য বাধ্য করতে পারে। বা পলিটিক্যাল যে অপিনিয়ন, এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে পলিটিক্যাল অপিনিয়নের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাসিলাম শিকার হয়। সেই অ্যাসিলাম শিকার কারা সেগুলো সম্পর্কে আমরা পরে জানবো, যারা কারা আশ্রয় প্রার্থী আবার কারা শরণার্থী। এই দুইটা জিনিস নিয়ে আমরা পরে আর একটু তুলনামূলকভাবে বিশ্লেষণ করব। তো এইখানে আমরা যে পরের যে লাইনটা সেটা হচ্ছে আউটসাইড দেয়ার কান্ট্রি অর ন্যাশনাল, মানে তারা বর্ডারটা ক্রস করবে। তো যারা রেফিউজি হবে তারা বুঝতেই পারতেছে যে তারা অন্য একটা দেশ থেকে আর একটা দেশে যাবে, অর্থাৎ তারা নিজের রাষ্ট্রের যে সীমানা আছে সেটা পেরিয়ে অন্য জায়গায় যাবে। এবং সর্বশেষে যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে ইজ আনএবল অর উইলিং টু সাসফিয়ার, ইজ আনউইলিং টু অ্যাভেল দেমসেলভস প্রোটেকশন অফ দ্যাট কান্ট্রি, অর্থাৎ তারা যে নতুন রাষ্ট্রে যাবে, অর্থাৎ তাদের স্টেট অফ অরিজিন থেকে যখন তারা এই তাদের জাতিগতভাবে বলি, ধর্মীয় বলি বা রাজনৈতিক কারণে বা অন্য কোনো দল করার জন্য যে
পারসিকিউশনের শিকার হয়ে যখন নিজের রাষ্ট্রের অর্থাৎ স্টেট অফ অরিজিনের রাষ্ট্রের এক বর্ডার ক্রস করে অন্য কোনো রাষ্ট্রে সে পৌঁছাবে, এবং সেই পৌঁছানোর ফলে সে যে রাষ্ট্রে আছে অর্থাৎ সেই রাষ্ট্রকে আমরা হোস্ট স্টেট বলতে পারি, সেই হোস্ট স্টেট থেকে সে আর রিটার্ন করতে চাচ্ছে না বা রিপ্যাট্রিয়েট করতে চাবে না, অর্থাৎ আনউইলিং থাকবে। কারণ আনএবল থাকবে, তার দুইটা অপশন থাকবে, আনউইলিং অর্থাৎ তার যে একটা এক্সপিরিয়েন্স, ভীতি সন্ত্রস্ত একটা অভিজ্ঞতা যে পারসিকিউশনে, এর ফলে সে যেতে চাচ্ছে না ওইখানে। আর হতে পারে কি আনএবল অর্থাৎ তার যে অবস্থা বর্তমানে সে তার স্টেট অফ অরিজিনে যেতে পারতেছে না। তো এই দুইটা অপশন হইতে পারে, অথবা অথবা সে হতে পারে অথবা সে মুক্তি চাচ্ছে ওই ধরনের পারসিকিউশন থেকে হোস্ট স্টেটের কাছে। তো এই ধরনের কিছু বৈশিষ্ট্য যখন কোনো ব্যক্তির ক্ষেত্রে থাকবে অথবা কোনো গ্রুপ, কারণ যেহেতু আমরা শরণার্থী বলতে অনেক মানুষকে দেখতে পাই বর্তমানে, তো এই একগুচ্ছ বা এই ধরনের বিশাল পরিমাণ মানুষের ভিতরে থাকবে, তখন তাদেরকে আমরা খুব সহজে বা খুব সাধারণভাবে তাদেরকে রিফিউজি হিসেবে আমরা কাউন্ট করতে পারি। এখন আমরা দেখব যে রিফিউজি যখন হয়ে গেল একজন মানুষ, এখন যারা হোস্ট স্টেট অর্থাৎ তার স্টেট অফ অরিজিন থেকে যখন বেরিয়ে সে অন্য কোনো রাষ্ট্রে, অর্থাৎ আমরা যদি মিয়ানমারের কথা বলি, যে মিয়ানমার থেকে যখন রোহিঙ্গারা বাংলাদেশে আসলো, এক্ষেত্রে বাংলাদেশ হোস্ট স্টেট, বাংলাদেশ তাদেরকে রাখার ব্যবস্থা করেছে এবং তাদের স্টেট অফ অরিজিন হচ্ছে মিয়ানমার। তো এখানে দেখব যে যখন কোনো রিফিউজি তার বর্ডার ক্রস করে অন্য রাষ্ট্রে যায়, তো সেই ক্ষেত্রে রাষ্ট্রগুলোর কী ধরনের লিগাল অব্লিগেশন থাকে, তারা তারা সেই জিনিসটাকে কীভাবে দেখে, তারা কি তাদেরকে রিফিউজি হিসেবে ডিফাইন করে অথবা তাদেরকে ডিফাইন করে না। এখানে তিনটা লিগাল অব্লিগেশন আছে, অর্থাৎ তিনটি লিগাল ফ্রেমওয়ার্ক আছে, যেটা এ পর্যন্ত শুধুমাত্র রিফিউজিদেরকে নিয়েই তৈরি করা হয়েছে। সেটা তার প্রথমটা হচ্ছে 1951 সালে যে জেনেভা কনভেনশন রিলেটিং টু রিফিউজি, অর্থাৎ রিফিউজি স্ট্যাটাস এইটাকে ক্লেম করার জন্য যে সকল বৈশিষ্ট্যগুলো লাগবে, এই সম্পর্কিত যে সকল ক্লুগুলো বা অপশনগুলো একজন ব্যক্তি বা একদল লোকের থাকতে হবে, যেগুলো একটু আগে আমরা আলোচনা করলাম ডেফিনেশনের ক্ষেত্রে, সেগুলো নির্ধারণ করে দেওয়া এবং যে রাইটসগুলা রিফিউজিরা পাবে সেগুলো নির্দিষ্ট করে দেওয়া। এগুলো এই ধরনের অনেক কিছু নিয়েই যখন 1951 সালে জেনেভা কনভেনশন রিলেটিং টু রিফিউজি স্ট্যাটাস প্রথম স্বাক্ষরিত হলো, এবং সেখানে প্রায় 110টির মতন রাষ্ট্র সেই ট্রিটিটাকে স্বাক্ষর করেছে, এবং 1967 সালে এই ট্রিটিকে কিছুটা মানে সফিস্টিকেট মানে কনসাইজ করলো এবং কিছু অ্যাডিশনাল ইনফরমেশন বা লিগ্যাল প্রভিশন সেখানে যুক্ত করলো। কারণ আমরা নেচারটা যদি দেখি তখন তখন কোল্ড ওয়ারের সময় অনেক কিছু চেঞ্জ হচ্ছিল, তো এই চেঞ্জের যে ধারাবাহিকতা সেটা রক্ষা করার জন্য অনেক কিছু সেখানে সাপ্লিমেন্টারি হিসেবে অ্যাড করা দরকার পড়ছিল। এবং সর্বশেষ যে লিগ্যাল ফ্রেমওয়ার্কটা পাই, যেটা মূলত রিফিউজির সাথে কানেক্টেড, সেটা হচ্ছে জাতিসংঘের যে জেনারেল অ্যাসেম্বলি তার রেজুলেশন। তার ফলে এই রেজুলেশনের ফলে যে সংগঠনটি হয়েছে, যে সংগঠনটাকে আমরা খুব সহজেই চিনতে পারি, তার নাম হচ্ছে UNHCR। এই সংগঠনটা, জাতিসংঘের এই সংগঠনটি মূলত শরণার্থীদের নিয়ে কাজ করে থাকে। তো এই যে তিনটা লিগ্যাল অব্লিগেশন এখানে উপরে দেওয়া আছে, টাইটেল লিগ্যাল অব্লিগেশন, অর্থাৎ একটা রাষ্ট্রের ক্ষেত্রে কোন একটা দলকে, এখন বাংলাদেশের ক্ষেত্রে যদি রোহিঙ্গাদের রিফিউজি হিসাবে স্বীকার করে নিতে হয়, তাহলে কিছু কিছু লিগ্যাল অব্লিগেশন অবশ্যই বাংলাদেশের সরকারকে মেনে নিতে হবে। তো অর্থাৎ লিগ্যাল অব্লিগেশন বলতে আমরা কি বুঝি, এখানে যে সকল রাষ্ট্রগুলো এই যে প্রথম দুইটা অপশন এ, অপশন 1, অপশন 2, যে দুইটা হচ্ছে ট্রিটি, এই দুইটা ট্রিটিতে যে সকল রাষ্ট্র র্যাটিফিকেশন করছে অর্থাৎ তাদের কনসেন্ট প্রদান করছে, সে সকল রাষ্ট্র
যখন কোনো একগুচ্ছ লোককে বা একদল লোককে রেফিউজি স্ট্যাটাস প্রদান করবে, তখন এই রিলেটেড যে সকল রুলস এবং রেগুলেশনগুলো আছে, অর্থাৎ সেই রেফিউজির স্ট্যাটাস দেওয়ার পরে সেই রেফিউজিদের প্রোটেকশনের ক্ষেত্রে, অর্থাৎ রেফিউজিদের রাইটস প্রোটেকশনের ক্ষেত্রে যে ধরনের প্রভিশনগুলো এই কনভেনশনের আন্ডারে দেওয়া আছে, সেগুলোকে অবশ্যই মেনে নিতে হবে সেই রাষ্ট্রগুলোকে, কারণ সেই রাষ্ট্রগুলো এই কনভেনশনের রেটিফিকেশন প্রদান করছে। আর যে রাষ্ট্রগুলো এই কনভেনশনের রেটিফিকেশন প্রদান করে নাই, সেই রাষ্ট্রগুলোর ক্ষেত্রে এই অব্লিগেশনটা বাইন্ডিং ফোর্স হিসেবে কাজ করবে না। তো সেখানে যদি রাষ্ট্র চায়, ইচ্ছাধীনভাবে সে তাকে স্ট্যাটাস প্রদান করতে পারে, এবং স্ট্যাটাস প্রদান করলেই যে তাকে এই যে রাইটস, তাদের যে রাইটসগুলো আছে সেগুলো প্রোটেক্ট করতে হবে, তা না। কারণ যেহেতু সে এই চুক্তির আন্ডারে নেই, অর্থাৎ চুক্তির যে রেটিফিকেশন, সেই চুক্তির রেটিফিকেশন সে করে নাই, এর ফলে তার উপরে কোনো বাধ্যবাধকতা থাকে না চুক্তিটা বাস্তবায়ন করার ক্ষেত্রে। এবং সর্বশেষ যেটা হচ্ছে ইউএন রেজুলেশন। এই ইউএন জেনারেল রেজুলেশন, আমরা জানি যে জাতিসংঘের যে চার্টার আছে, সেখানে মূলত বলা হয়েছে যে জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে যখন কোনো রেজুলেশন প্রদান করে, সেগুলো প্রত্যেকটা রাষ্ট্রকে ট্রিটির মতনই গ্রহণ করতে হবে, অর্থাৎ গুরুত্ব দিতে হবে, মেনে নিতে হবে সবাইকে। কিন্তু জাতিসংঘের সাধারণ পরিষদ থেকে যখন কোনো ধরনের রেজুলেশন পাস হয়, সেটাকে নন বাইন্ডিং নর্মস হিসেবেই দেখা হয়। অর্থাৎ এখানে কোনো রাষ্ট্র বাধ্য না সেই রেজুলেশনের যে প্রভিশনগুলো আছে বা মূল কথাগুলো আছে সেগুলোকে মেনে নিতে, অর্থাৎ রাষ্ট্রের এখানে ভলেন্টারিলি সে কাজগুলো করতে পারে। তো এখানে আমরা যদি দেখি, বাংলাদেশ মূলত প্রথম যে জেনেভা কনভেনশন যেটা আছে রিলেটিং টু দ্য রেফিউজি, এই যে কনভেনশন, সেটাকে বাংলাদেশ স্বাক্ষর করেনি। তারপরে পাকিস্তানের ক্ষেত্রে পাকিস্তান স্বাক্ষর করেনি, ভারত করেনি, যুক্তরাষ্ট্র করেনি, অনেকগুলো রাষ্ট্র আছে যারা এই কনভেনশনটি স্বাক্ষর করেনি। তারপরে প্রথম ট্রিটিতে যেহেতু তারা স্বাক্ষর করেনি এবং রেটিফিকেশন প্রদান করেনি, তাহলে দ্বিতীয় ট্রিটির ক্ষেত্রেও তাদের স্বাক্ষর বা রেটিফিকেশন করার প্রশ্ন আসে না। তৃতীয় ক্ষেত্রে যে ইউএন রেজুলেশন, সেটাকে বললাম যে নন বাইন্ডিং ফোর্স অথবা নন বাইন্ডিং যে মেজার্স, সেই ক্ষেত্রে কিছু রাষ্ট্র তাদের যে প্রিন্সিপালগুলো আছে বা প্রিন্সিপাল অফ গুড উইল, এই জিনিসটাকে প্রদান করতে পারে বা দেখাইতে পারে, শো আপ করতে পারে। আবার অনেক ক্ষেত্রে অনেকে ডিরেক্টলি রিজেক্ট করে দেন, না আমরা এই রেজুলেশনের কে এই রেজুলেশনের যে প্রভিশনগুলো আছে সেগুলো কে আমরা মানতে রাজি না। তো এখানে কোনো রাষ্ট্রই দায়বদ্ধ না। তারপরে যদি যাই, সেক্ষেত্রে আমরা একটা চার্ট দেখতে পাবো। অর্থাৎ আমি যদি পিছনের স্লাইডটাই হচ্ছে মূল বিষয়, সেখানটা যদি আমরা আর একটু বলি যে ওইখানে 3টা বিষয় ছিল। আমি যদি আবার আরও দেখি, একটা ছিল কনভেনশন, একটা ছিল অ্যাডিশনাল কনভেনশন, আর একটা ছিল রেজুলেশন, জেনারেল জাতিসংঘের সাধারণ পরিষদের রেজুলেশন। অর্থাৎ যেহেতু প্রায় 100টার মতন রাষ্ট্র এই কনভেনশন দুইটাকে স্বাক্ষর করছে এবং রেটিফিকেশন করছে, সেই রাষ্ট্রগুলোকেই মূলত এই রেফিউজি ধরনের ক্রাইসিস যদি তারা ফেস করে, তাহলে সেই রেফিউজির যে রাইটসগুলো আছে সেগুলোকে অবশ্যই তাদের প্রোটেক্ট করার জন্য মেজারমেন্ট নিতে হবে। আর যেহেতু অনেকগুলো রাষ্ট্র এই ট্রিটিগুলোকে স্বাক্ষর করে নাই, সেহেতু সেই রাষ্ট্রগুলোর ক্ষেত্রে যে মানে বাইন্ডিংলি, অর্থাৎ বাধ্যবাধকতাভাবে যে রাইটসগুলো প্রোটেকশন করতে হবে, সেই বাধ্যবাধকতা তাদের নাই। তারা ইচ্ছাধীনভাবে ভলেন্টারিলি কাজটা করতে পারে। এবং শেষেরটা হচ্ছে ভলেন্টারিলি যে রেজুলেশন, যেটা জেনারেল অ্যাসেম্বলির, এটা হচ্ছে যে কোনো রাষ্ট্র তাদের গুড উইল শো আপ করার ক্ষেত্রে মানে দেখাইতে পারে, বা মানতে পারে, নাও মানতে পারে। তো এই হচ্ছে মূলত লিগ্যাল অব্লিগেশন, যেগুলো মূলত প্রত্যেকটা রাষ্ট্র মেনে নিতে, প্রত্যেকটা রাষ্ট্রের ক্ষেত্রে যেটা আমরা একদম প্রথম দিকেই বলছি যে ইন্টারন্যাশনাল ল প্রত্যেকটা রাষ্ট্রকে রিয়ালাইজ করার জন্য সাহায্য করে, এবং প্রত্যেকটা রাষ্ট্রকে মনে করিয়ে দেয় যে তারা কী ধরনের ডকুমেন্টসের সাথে জড়িত। তো সেই ক্ষেত্রে যারা এই ট্রিটিগুলোর সাথে জড়িত, তারাই শুধুমাত্র রিফিউজির যে রাইটস প্রোটেকশন আছে, রাইটসগুলো আছে, সেগুলোকে প্রোটেক্ট করবে। আর যে সকল রাষ্ট্রগুলোর এই চুক্তির আন্ডারে নেই, তারা এই রাইটসগুলোকে প্রোটেক্ট করতে পারে অথবা নাও করতে পারে, এটা তাদের ইচ্ছাধীন।
তারপরে আমরা একটা চার্টের মাধ্যমে কিছু দৈনিক শোনা কিছু শব্দের ডেফিনেশনটা জানবো। অর্থাৎ বিভিন্ন ফিচারের মাধ্যমে আমরা দেখব যে এই শব্দগুলো যেমন রেফিউজি, স্টেটলেস পারসন, ডিসপ্লেস পারসন, অ্যাসাইলাম সিকার, এই শব্দগুলো যেহেতু আমাদের খুব পরিচিত শব্দ এবং আমরা মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই কারা ডিসপ্লেস পারসন, কারা স্টেটলেস পারসন, কারা রেফিউজিস, কারা অ্যাসাইলাম সিকার। অর্থাৎ ওভারঅলে কিন্তু অনেকের কিছু কিছু বৈশিষ্ট্য মিলে যায়। তো সেক্ষেত্রে আমরা কীভাবে তাদের আলাদা করব, তো সেখানে আমরা একটা চার্টের মাধ্যমে খুব সহজে কিন্তু বিষয়টা আলাদা করতে পারি। তো আমরা উপরে 4টা বৈশিষ্ট্য রাখছি, যে 4টা বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা দেখব যে কারা রেফিউজি, কারা অ্যাসাইলাম সিকার, কারা ডিসপ্লেস পারসন এবং কারা স্টেটলেস পারসন, ইন্টারনালি অর ইন্টারন্যাশনালি। তো প্রথমে রিফিউজি যেটা বলবো, যে আমরা প্রথমে যখন কনভেনশনের যে সংজ্ঞানটা, যেটা রিফিউজির স্ট্যাটাস নির্ধারণ করার জন্য দেওয়া হয়েছে, সেখানে আমরা দেখছি যে সেখান থেকে দেখছি যে প্রথমে যে কোনো মানুষকে রিফিউজি হইতে হইলে তার ক্রস বর্ডার করতে হবে। সেখানে আমরা ইয়েস দিছি যে হ্যাঁ, কাউকে যদি রিফিউজি হইতে হয় বা রিফিউজি স্ট্যাটাস ক্লেম করতে হয়, তাকে অবশ্যই বর্ডার ক্রসিং করতে হবে এবং তার অবশ্যই যে দ্বিতীয় অপশন, তার ফিয়ার অফ পারসিকিউশন থাকবে, অর্থাৎ তার যে স্টেট অফ অরিজিন, যেখানে তার জন্ম বা যেখানে সে বাস করতে মানে বর্ডার ক্রসের আগে সে বাস করতো। তো সেখানে যদি কোনো ধরনের এই ধরনের ইনসিডেন্ট ঘটে, সেটা হইতে পারে রেসিয়ালি, ন্যাশনালিটি, রিলিজিয়ন বা পলিটিক্যালি, এই ধরনের কোনো কারণের জন্য যদি এই ধরনের কোনো পারসিকিউশন ঘটে, যার ফলে তাদের জানমালের ক্ষতি হতে পারে, সেক্ষেত্রে সে রিফিউজি হতে পারে। তারপরে হচ্ছে যে ডিউটি টু সেন্ড ব্যাক বা ইটস স্টেট অফ অরিজিন, অর্থাৎ যারা হোস্ট কান্ট্রি থাকে তারা অবশ্যই সবসময় চায় যে যারা রেফিউজি তাদেরকে তাদের স্টেট অফ অরিজিনে পৌঁছে দেওয়া বা রিপ্যাট্রিয়েট করার। কারণ এইটা প্রত্যেকটা রাষ্ট্রই চায়, কারণ প্রত্যেকটা রাষ্ট্রের নিজস্ব কিছু সমস্যা আছে। এত বিশাল সংখ্যক মানুষকে ভরণ পোষণ প্রত্যেকটা রাষ্ট্রের ক্ষেত্রে যারা হোস্ট স্টেট, তাদের ক্ষেত্রে অনেক টাফ। বিশেষ করে আমার বাংলাদেশের ক্ষেত্রে যদি দেখি যে রোহিঙ্গাদের কিন্তু আমরা রিপ্যাট্রিয়েট করার জন্য খুবই চেষ্টায় আছি। কারণ এত বিশাল সংখ্যক জনসংখ্যা আমাদের, তারপরেও যে অতিরিক্তভাবে তাদের যে বাংলাদেশে অবস্থান, এর ফলে আমাদের এক ধরনের অর্থনৈতিকভাবে বা প্রাকৃতিক বা বিভিন্নভাবে যে আমাদের সমস্যা ফেস করতে হচ্ছে ডে বাই ডে বা ভবিষ্যতে আরও হতে পারে, সেই সকল সমস্যা থেকে সমাধান কল্পেই কিন্তু আমরা তাদের রিপ্যাট্রিয়েট করার জন্য চেষ্টা করে থাকি। এবং সর্বশেষে যেটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে একজন রেফিউজি কখনো তার স্টেট অফ অরিজিনে ফিরতে চায় না। কেন চায় না? যে তার যে একটা ভীতি তার ভিতরে কাজ করে, যে জানমালের ভয় থেকে সে ওইখান থেকে চলে আসছে। তো ওই সমস্যার সমাধান যতক্ষণ না হয়, ততক্ষণ সে উইলিংলি রিপ্যাট্রিয়েট করতে চায় না। তারপরে স্টেটলেস পারসন, সে ইন্টারনালও হইতে পারে বা ক্রস বর্ডার হইতে পারে। যে যাকে আমরা রোহিঙ্গাদের মূলত ক্রস বর্ডার ইন্টারনাল ক্রস বর্ডার যে স্টেটলেস পারসন যেটা বলছি। তো স্টেটলেস পারসনের ক্ষেত্রে তারা মাঝে মধ্যে বর্ডার ক্রস করতে পারে, আবার নাও করতে পারে। অর্থাৎ এই ক্ষেত্রে একটা রাষ্ট্রের ভিতরে থেকেও তারা অনেক ক্ষেত্রে স্টেটলেস হইতে পারে, আবার রাষ্ট্রের বাইরে থেকে হইতে পারে। তাদের হ্যাঁ পারসিকিউশনের ভয় থাকতে পারে বা নাও থাকতে পারে। যে অনেক ক্ষেত্রে, যে আমরা যদি উদাহরণটা নিই, যে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, তখন সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত যে রাষ্ট্রগুলো ছিল, সে রাষ্ট্রগুলোর নাগরিক যারা ছিলেন, অর্থাৎ আমরা যদি এখানে সার্বিয়ার কথা বলি বা সেন্ট্রাল এশিয়ার রাষ্ট্রগুলোর কথা বলি বা বলকান এরিয়ার রাষ্ট্রগুলোর কথা বলি, তো সেইখানে ওই রাষ্ট্রগুলো যারা নাগরিক ছিলেন, তাদের পরিচয় কী দেবেন? অর্থাৎ তাদের তো নিজস্ব কোনো রাষ্ট্র তখন কনসেপ্ট ছিল না, শুধুমাত্র রাশিয়া নামে একটা নতুন রাষ্ট্র তৈরি হয়েছে। তো একটা কিছু সময় টেম্পোরারিলি যে এই রাষ্ট্রগুলোর নাগরিকদের মধ্যে স্টেটলেস একটা চিন্তা ভাবনা তৈরি হয়েছে বা একটা পজিশন তাদের মধ্যে তৈরি হয়েছিল। তো এর ফলেও কিন্তু আমরা দেখতে পাই যে এখানে কোনো ফিয়ার ছিল না পারসিকিউশন, কিন্তু তাদের একটা অবস্থা তৈরি হয়েছে যে তারা একটা স্টেটলেস অবস্থা। আবার এই ক্ষেত্রে বলছে ডিউটি টু সেন্ড ব্যাক ইটস অরিজিন। হ্যাঁ, অবশ্যই যারা স্টেটলেস পারসন তাদেরকে নিজস্ব দেশে পৌঁছাতে হবে এবং তারা অবশ্যই চায় যে তারা রিপ্যাট্রিয়েট হয়ে তারা নিজের দেশে যাবে, কারণ কেউ চায় না দেশহীন থাকতে।
বর্তমান গ্লোবালাইজড ওয়ার্ল্ডে যে কোনো একটা মানুষ বলবে না যে আমি অমুক রাষ্ট্রের না, আমি কোনো রাষ্ট্রতে বিলং করি না, এরকম খুব কম লোকই পাওয়া যাবে, আর না পাওয়ার সম্ভাবনা বেশি। তবে ডিসপ্লেস পার্সন সেটা হচ্ছে, যারা ডিসপ্লেস পার্সন হয় তারা ইন্টারনালি হয়, আর তারা ক্রস বর্ডার করে না। তারপরে তাদের একটা ভয় থাকতে পারে, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে ন্যাচারাল ক্লাইমেটিস মানে ডিজাস্টারের ফলেও অনেকে ডিসপ্লেসড হয়, অথবা যদি আমরা আফ্রিকার বিভিন্ন ট্রাইবগুলোর ভিতরে বিভিন্ন ধরনের ক্লাসগুলো দেখি, সেই ক্ষেত্রে একটা যে যানবাহনের একটা হুমকির কথা হইতে পারে, সেক্ষেত্রেও ডিসপ্লেস হইতে পারে। এবং অবশ্যই ডিসপ্লেস পার্সনকে তার নিজস্ব জায়গায় ফিরে যেতে হবে, এটা অবশ্যই তারা চায়। এবং তারা আনউইলিং, মানে যেহেতু তারা কোনো একটা কারণের ক্ষেত্রে তারা নিজস্ব জায়গা থেকে সরে আসছে, তো সেই ক্ষেত্রে মূলত তারা নিজস্ব জায়গায় যেতে চায় না। তারপরে অ্যাসাইলাম সিকার যারা, তো অ্যাসাইলাম যারা সিকার, এইখানে মূলত আমরা দেখব যে রিফিউজি এবং অ্যাসাইলাম সিকারের মধ্যে সবই মানে মিল আছে, শুধুমাত্র এক জায়গায় মিল নেই। অর্থাৎ একজন অ্যাসাইলাম সিকারও তার নিজস্ব রাষ্ট্রের স্টেট অফ অরিজিনের যে বর্ডার সেটা ক্রস করে অন্য জায়গায়, অন্য দেশে পাড়ি জমাবে, এবং তার যে স্টেট অফ অরিজিন সেখানে সে যে কোনো একটা রিজনের জন্য, পলিটিক্যালি বলি, রিলিজিয়ন বেসড, অথবা কোনো সোশ্যাল অর্গানাইজেশনের সাথে যুক্ত থাকার ফলে তার একটা ফিয়ার পারসিকিউশন আছে, এবং সে সে নিজের দেশে ফিরতে চায় না। বাট যে হোস্ট স্টেট, সে হোস্ট স্টেটও তাকে কিন্তু পুশ আপ করে না, যে পুশ ব্যাক করে না যে তুমি চলে যাও, যেটা রিফিউজির ক্ষেত্রে যে পুশ ব্যাকটা করে। অর্থাৎ রিফিউজির ক্ষেত্রে কিন্তু হোস্ট স্টেট যারা আছে তারা কিন্তু রিফিউজিদের রিপেট্রিয়েট করার মাধ্যমে তার স্টেট অফ অরিজিনে পৌঁছে দেওয়ার চেষ্টাটা করে থাকে। কিন্তু অ্যাসাইলাম যারা সিকার, মূলত তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে পলিটিক্যাল পার্সন হয় বা অন্য কোনো ইম্পর্টেন্ট পার্সোনালিটি হয়, তো সেই ক্ষেত্রে হোস্ট স্টেটস তার নিজস্ব ইন্টারেস্টের জন্যই কিন্তু সেই অ্যাসাইলাম সিকারকে রিপ্যাট্রিয়েট করার চেষ্টা করে না। তো এই যে চারটা টার্মস, এই চারটা টার্মস কিন্তু আমাদের খুবই পরিচিত টার্মস, কিন্তু এদেরকে আলাদাভাবে ব্যাখ্যা কিন্তু আমরা অনেকে জানি না। তো চেষ্টা করেছি আমরা এই ব্যাখ্যাগুলো দেওয়ার জন্য। এখন কিন্তু আমাদের কাছে খুব পরিষ্কার হবে যে কারা অ্যাসিলাম সিকার, কারা রেফিউজি, কারা স্টেটলেস পার্সন বা কারা ডিসপ্লেস পার্সন, কারণ আমরা খুব সহজেই বুঝতে পারবো যে এই বৈশিষ্ট্যগুলো থাকলে একজন লোক স্টেটলেস হবে, এই বৈশিষ্ট্যগুলো থাকলে একজন লোক ডিসপ্লেস পার্সন হবে, এইগুলো থাকলে একজন লোক অ্যাসাইলাম সিকার হবে অথবা রিফিউজি হবে। তো এই বৈশিষ্ট্যগুলো আমাদের জানতে হবে। তো বন্ধুরা, তো আপনাদের সবাইকে আবার ধন্যবাদ আমার এতক্ষণ আলোচনা শোনার জন্য। তো এর আগের স্লাইডে আমরা মূলত আলাদাভাবে দেখিয়েছি যে এই যে চারটা শব্দ বা চার ধরনের মানুষের যে অবস্থা, এই চারজন মানুষের যে কী ধরনের বৈশিষ্ট্য থাকতে হবে, নিজেদেরকে স্টেটলেস বলি, ডিসপ্লেস বলি, বা রিফিউজি বা অ্যাসাইলাম সিকার এগুলো ক্লেম করার জন্য কোন কোন জিনিসগুলো তাদের থাকতে হবে, এবং যে রাইটসগুলোর কথা আমরা প্রথম থেকেই বলে আসতেছি যে কোন ধরনের রাইটসগুলোকে এই কনভেনশনগুলো হাইলাইটস করছে। এখানে আমরা যে বেসিক যে রাইটসগুলো আছে বা ফান্ডামেন্টাল যে রাইটসগুলো আছে, যেগুলো প্রত্যেকটা রাষ্ট্রের কনভেনশনে যুক্ত করা, সরি কনস্টিটিউশনে যুক্ত আছে, যেমন মানে রাইট টু স্পিচ, মানে ফ্রিডম অফ এক্সপ্রেশন যেটা আছে, রাইট টু ইকুয়াল রাইটস টু ল, ইকুয়াল রাইটস আন্ডার দ্য ল, এই ধরনের যে আইনের চোখে সবার সমান, তারপরে মত প্রকাশের স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা বা চিকিৎসার বা শিক্ষা, এই ধরনের যে বেসিক বা মৌলিক যে রাইটসগুলো মূলত ইন্টারন্যাশনাল বিল অফ রাইটস, অর্থাৎ ইন্টারন্যাশনাল বিল অফ রাইটস, অর্থাৎ পলিটিক্যাল যে রাইটস, সিভিল এবং পলিটিক্যাল রাইটস, এবং সিভিল, পলিটিক্যাল, ইকোনমিক রাইটস এবং কালচারাল যে রাইটসগুলো আছে, এই যে রাইটসগুলোকে ইন্টারন্যাশনাল বিল অফ রাইটস বলা হয়। অর্থাৎ ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের আন্ডারে যে রাইটসগুলোকে মূলত সামনে নিয়ে আসা হয়, সেই বেসিক রাইটসগুলোকেই প্রোটেকশন করার ক্ষেত্রে বলা হয়েছে যে রেফিউজির ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমাদের ভালোভাবে জানার জন্য আমাদের অবশ্যই কনভেনশনটাকে পড়তে হবে। কনভেনশনে সুন্দরভাবে গুছিয়ে দেওয়া আছে যে হোস্ট কান্ট্রি কী ধরনের প্রভিশনগুলোকে ফেস করবে, স্টেট অফ অরিজিনের ক্ষেত্রে কী ধরনের প্রভিশন ফেস করবে, এবং দুজনের মধ্যে, অর্থাৎ স্টেট এবং ইন্ডিভিজুয়াল, তাদের মধ্যে সমন্বয়ের জন্য
বা একজন ইন্ডিভিজুয়াল বা একগুচ্ছ বা কোনো গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস তাদের নিজেদেরকে রিফিউজি ক্লেম করার জন্য বা প্রমাণ করার জন্য কী ধরনের ফিচারগুলো তাদের সামনে নিয়ে আসতে হবে, এবং এইগুলো কোন কোন প্রভিশনে আছে এগুলো সম্পর্কে বেসিক মানে বিস্তারিত জানতে হলে আমাদের অবশ্যই কনভেনশনটি পড়তে হবে। এবং যদি কনভেনশনটি আমরা পড়ি আমাদের অনেক ধারণা পরিষ্কার হবে। তো বন্ধুরা, আমি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করেছি যে ল অফ দ্য রিফিউজি কী। প্রথমেই যেটা আমি বলেছি যে ইন্ডিভিজুয়ালকে কেন সোল অ্যাক্টর ধরা হয়, যে কারণ ইন্ডিভিজুয়ালি কিন্তু সব কিছুর মূলে এই কাজ করে, এবং প্রত্যেকটা রাষ্ট্র কিন্তু নিজস্ব যে অ্যাফেয়ার্স আছে সেই অ্যাফেয়ার্সের বাইরেও দ্য রাইটস অফ ইন্ডিভিজুয়ালের এইটা নিয়েও কিন্তু কাজ করে, এবং ইন্টারন্যাশনাল ল সেই রাইটসগুলোকে প্রোটেকশনের ব্যাপারে স্টেটগুলোকে সবসময় মনে করিয়ে দেয়, এবং বিশেষ করে ফোর্স প্রদান করে। ফোর্স মানে এখানে আমরা যদি বলি যে তাদেরকে একটা প্রেশারের মধ্যে রাখে, এবং হিউম্যান রাইটসের রিফিউজি ল এর ক্ষেত্রে যে লিগ্যাল অব্লিগেশনগুলো যে তিনটা বললাম, যে যারা 2টা ট্রিটিকে রেটিফাই করছে তারা শুধুমাত্র বাধ্য এই যে প্রোটেকশনগুলোকে বাইন্ডিংলি দেওয়ার জন্য। আদারওয়াইজ অন্য রাষ্ট্রগুলো যারা এই ধরনের রিফিউজিকে ফেস করবে তাদের ক্ষেত্রে তারা ভলেন্টারিলি ডিসাইড করবে তারা কি রাইটসগুলো প্রোটেকশন করবে কি করবে না। তো এই ছিল আমার মূল আলোচনা। আপনাদের অনেক ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে শোনার জন্য। তো আপনাদের যদি কোনো সাজেশন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে দেবেন, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, এবং সবার শেষে বলি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন। আসসালামু আলাইকুম।